হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026। আচ্ছা দেখো, আজকে তোমাদের জন্য আমি 14 নম্বর স্কুল নিয়ে এসেছি। এর আগে তোমাদের 1 থেকে 13 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে এবং প্রথম ক্লাস যেটা পর্ষদ নমুনা প্রশ্নপত্র সেই সেটটাও দেওয়া হয়েছে তোমাদের। তো চলো আজকে 14 নম্বর স্কুল, পেজ নাম্বার 142 পেজ, তোমরা চলে এসো। আমরা 14 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে চলো আমরা শুরু করে দেব। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্নটা এখানে বলছে কোনো ব্যবসায় এ বি এর দ্বিগুণ, মানে বি এর দ্বিগুণ বলতে বি যত টাকা দিবে এ তার চেয়ে দ্বিগুণ দিবে, ঠিক আছে। আবার এখানে বলেছে বি সি এর 5 গুণ, মানে সি যত টাকা দিবে সি এর 5 গুণ টাকা দিবে বি। যদি সি এক্স টাকা দেয় তাহলে বি দেবে 5x টাকা, এরকম বলেছে কথাটা। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা না এই যে বি সি এর 5 গুণ বিনিয়োগ করলে মানে সি এর মূলধনটা আগে ধরব। যদি আমরা সি এর মূলধনটা ধরি তাহলে বি এর মূলধনটা পাবো। আবার এ বি এর দ্বিগুণ বলেছে, মানে বি এর মূলধনটা পেয়ে গেলে আবার এ এর মূলধনটা পেয়ে যাব না। তা লক্ষ্য করো, আমরা কিন্তু এখন এই সি এর মূলধনটা আগে ধরব, যেহেতু এখানে বলেছে বি সি এর 5 গুণ। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখো, তা আমরা লিখব ধরি। তাহলে এখানে সি এর মূলধনটা আমরা ধরি যে সি এর মূলধনটাকে আমি x টাকা নিয়ে নিলাম। তাহলে বি সি এর 5 গুণ বলেছে, তাহলে সি এর মূলধন x টাকা হলে বি এর মূলধনটা হবে 5x টাকা। তাহলে অতএব প্রশ্ন অনুসারে যেটা আমরা বলতে পারবো বি এর মূলধনটা হবে 5x টাকা হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো, আবার বলেছে এ বি এর দ্বিগুণ, মানে এর মূলধন যত হবে বি এর দ্বিগুণ হবে। দেখো বি এর মূলধনটা তো 5x পেয়ে গেছি, তাহলে এর মূলধনটা পেয়ে যাব। এই যে 5x এর দ্বিগুণ, বি এর মূলধনের দ্বিগুণ হচ্ছে এর মূলধন। তাহলে অতএব প্রশ্ন অনুসারে আমরা এর মূলধনটা পেয়ে যাব। এই যে বি এর দ্বিগুণ বলতে এই যে বি এর মূলধনটা যে 5x আছে, তাহলে 5x এর দ্বিগুণ করে দাও, এত টাকা। তো এটা আমরা পেয়ে যাব 10x টাকা। তাহলে এর মূলধন, বি এর মূলধন, সি এর মূলধন পেয়ে গেছি। এবার আমরা এ বি সি এদের মূলধনের অনুপাতটা আমরা বের করে নেব। আমরা লিখব অতএব এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত, দেখো এখানে প্রথমে আমি এর মূলধনটা লিখব 10x, তো 10x ইজ টু, তারপরে বি এর মূলধনটা আছে 5x ইজ টু, আর সি এর মূলধনটা x। এখানে লঘিষ্ঠ করো, এক্সগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে 10 ইজ টু 5 ইজ টু 1। দেখো এক্স ছিল, এক্স ভ্যানিশ মানে এক্স কেটে গেছে, কিছু নাই তো 1 বসাবা, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেছে যে এ বি সি এর মূলধন অনুপাতটা 10 ইজ টু 5 ইজ টু 1। তো দেখো তো, এটা আমাদের বি নম্বর অপশানে মিলছে। দেখো এই যে 10 ইজ টু 5 ইজ টু 1 আছে না, তো এখানে তোমরা বি নম্বর অপশানটা বসিয়ে দেবা। চলো আমরা পরের 2 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। দেখো এখানে 2 এর যে প্রশ্নটা বলেছে লক্ষ্য করো, এখানে আমাদের একটি দ্বিঘাত সমীকরণ আমি দেখতে পাচ্ছি। তা বলেছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এম এর মান বের করতে বলেছে। আচ্ছা, কোনো একটি দ্বিঘাত সমীকরণটা দেখো এখানে আছে এস স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2m মাইনাস 1 ইকুয়াল টু 0। এইভাবে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে। তা এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি সমান হবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, মানে আমি এখানে বীজ দুটিকে ধরতে পারবো, একটা যদি আলফা ধরি না, তার একটা মাইনাস আলফা হবে। দেখো বীজ দুটি সমান হবে এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে একটা প্লাস আলফা একটা মাইনাস আলফা। তো এইভাবে দুটি বীজকে আমরা ধরে নিতে পারবো। তো এখন এই দুটি বীজ আমরা যেহেতু ধরে নিলাম আলফা একটা মাইনাস আলফা, তাহলে আমরা বীজ দুয়ের যোগফল যেটা জানি, দেখো বীজ দুয়ের যোগফল মানে আলফা প্লাস মাইনাস আলফা। বীজ দুয়ের যোগফলের সূত্র তোমাদের যেটা জানতে হবে মাইনাস বি বাই এ, ঠিক আছে। মাইনাস বি, এই যে মাইনাস বি, বি হচ্ছে এখানে এক্সের সহগ, এক্সের সহগটাকে বি বলবা। দেখো এখানে বিটা যদি লিখি যে মাইনাস
2m প্লাস 1। ওকে, এটা হচ্ছে কিন্তু আমাদের বি। এক্সের সহগটাকে বি বলবো, মাইনাস চিহ্ন তাহলে মাইনাসটাকে নিয়ে বলবা, এটা বি। এক্সের সহগ বাই মাইনাস বি বাই এ, আর এ হচ্ছে এস স্কোয়ার সহগ। এস স্কোয়ার সহগ কিছু নয় তো 1 বসাবা। আচ্ছা, এখানে লক্ষ্য করে এদিকে আলফা প্লাস মাইনাস আলফা, এই দেখো এটা প্লাস মাইনাস আলফা হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের এটা রয়ে গেল 2m প্লাস 1। আচ্ছা, তাহলে প্লাস আলফা মাইনাস আলফা কেটে দাও, তাহলে এখানে এদিকে 0 রয়ে গেল, এদিকে 2m প্লাস 1। তাহলে আমি যদি এখান থেকে মানটা বের করতে চাই, দেখো তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 2m প্লাস 1টা ইজিক্যাল 0, ঘুরিয়ে নিলাম সমীকরণটাকে। তাহলে 2m সমান সমান এটা মাইনাস 1, প্লাস 1টাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে m এর মানটা যদি বের করে নিই, তাহলে m সমান সমান পেয়ে যাবা -1/2। দেখো, তাহলে এটা কিন্তু m এর মান, m এর মানটি আমাদের বের করতে বলেছিল। দেখো m এর মানটা -1/2, যেটা এই নাম্বার অ্যান্সারটা আমাদের। ঠিক আছে, পরের প্রশ্ন 1-এর 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এই প্রশ্নটা আমরা কিন্তু আগের ক্লাসে করে দিয়েছি। আগের ক্লাস বলতে প্রথম ক্লাস, যেটা পর্ষদ, দেখো পর্ষদ যেটা নমুনা প্রশ্নপত্র ছিল প্রথম ক্লাসটা, সেই ক্লাসে দেখবা অঙ্কটা দেখতে পাবা। সেখানে গিয়ে দেখবা যে এখানে 1-এর 3-এর প্রশ্নটা আছে। ঠিক আছে, চলো আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। তো 4-এর প্রশ্নটা লক্ষ্য করে কী বলছে। দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো ভালো প্রশ্ন, এটা হচ্ছে 1-এর 4-এর প্রশ্নটা। দেখো আমি একটি বৃত্ত তৈরি করছি, এই যে আমাদের বৃত্ত, কেন্দ্র ও কেন্দ্র। আচ্ছা, এখানে ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে একটি পি বিন্দু আছে, তো এই যে আমাদের পি বিন্দু, তার দূরত্ব হচ্ছে 13 সেমি। এখান থেকে যে দূরত্বটা বলি, এই দূরত্বটা বলে দিয়েছে কত, 13 সেমি বলে দিয়েছে। আচ্ছা, আবার পি বিন্দু থেকে দুটি স্পর্শক তৈরি হবে এখানে, দেখো যেটা পি কিউ পি আর আছে। তাহলে আমি দুটি স্পর্শক তৈরি করছি, এখান থেকে এদিক থেকে একটা স্পর্শক তৈরি করে নেব। পি কিউ বলেছে তো, পি কিউ পি আর, তাহলে এখানে আমি নাম দিয়ে দেবো, এটা পি কিউ নাম দিয়ে দিলাম, আর একটা পি আর। তা এদিকে আমি একটা স্পর্শক তৈরি করছি, এভাবে করে এই যে একটা স্পর্শক তৈরি করলাম এখানে আমি আর বিন্দু নাম দিয়ে দিলাম। আর এভাবে দুটি স্পর্শক, আর আমাদের এখানে চতুর্ভুজটা যে বলেছে পি কিউ ও আর, দেখো চতুর্ভুজ পি কিউ ও, তাহলে এখানে আমি যুক্ত করব ও আর, তাহলে এভাবে আমরা যুক্ত করে নেব। তাহলে পি কিউ ও আর, দেখো যে চতুর্ভুজটা দাঁড়ালো, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো আমরা কী করে ক্ষেত্রফলটা পাবো। আমাদের এখানে আবার দেখো ব্যাসার্ধ, যেটা এই যে যদি বলি ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, ও কিউটা কত 5 সেমি দেওয়া আছে। আচ্ছা, তো এবার লক্ষ্য করো, আমরা এখানে যেটা করব, লক্ষ্য করো এখানে আমাদের যেটা জানতে হবে, এখানে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তোমাদের যে অধ্যায়টা আছে সেখান থেকে নিয়মগুলো কাজে লাগবে। আমাদের এই যে কোণগুলো, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে, মানে এখানে পি কিউ ও ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। কারণ এই যে আমাদের কোনো বৃত্তের উপর স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, এই যে ও কিউ ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তো এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পি কিউ ও ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজের যখন দেখো যে দুটো বাহু জানা আছে, এই যে ও পি আর ও কিউ, তাহলে 3 নম্বর বাহু যেটা পি কিউ, এর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তো আমরা যদি দেখো এখানে যদি বলি যে সমকোণী ত্রিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজটা আছে পি ও কিউ বলে দিচ্ছি, চলো পি ও কিউ এর, দেখো এখানে সমকোণী ত্রিভুজে অতিভুজটা ওপি হবে, ওপি হচ্ছে অতিভুজ স্কোয়ার, আর ভূমি লম্ব নিয়ে নাও, এখানে পি কিউটাকে আমি যদি ভূমি নিয়ে নিই পি কিউ স্কোয়ার, আর লম্বটাকে আমি ও কিউ নিয়ে নিলাম ও কিউ স্কোয়ার। ওপির দৈর্ঘ্য যেটা আমাদের 13 সেমি, 13 স্কোয়ার, আর পি কিউ দৈর্ঘ্যটা আমরা বের করব পি কিউ স্কোয়ার, আর ও কিউ ব্যাসার্ধ যেটা 5 স্কোয়ার। এখান থেকে পি কিউ স্কোয়ারের মানটা যদি বের করতে চাই, 13 বর্গ 169 মাইনাস 5 বর্গ 25, মানে এই যে 5 বর্গ 25টা নিয়ে চলে এলাম এইদিকে, তাহলে -25 হয়ে যাবে। আর এখানে যদি বিয়োগ করো,
এটা বিয়োগ করে 144 পেয়ে যাবে। তাহলে পি কিউ স্কোয়ার 144 হলে পি কিউ কত হবে? √144। 144কে তোমরা 12 গুণিত 12 ভাঙাতে পারবা, 12 গুণ করে 144, তাহলে একটা 12 বের করে নাও বর্গমূল যেটা, তাই যে পি কিউ দৈর্ঘ্য পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই যে আমাদের সমকোণী ত্রিভুজটা আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এই যে ভূমি আমরা পি কিউ, যেটা আমরা 12 সেমি বের করলাম, আর লম্বটাও কিউ। তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর তোমাদের দেখিয়ে দেবো যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। মানে এখানে পি ও কিউ ত্রিভুজটা আর পি ও আর ত্রিভুজটা সর্বসম হবে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, বা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে একে 2 দিয়ে গুণ করে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফলটা আমরা পাবো হাফ ইন্টু ভূমি পি কিউ নিয়ে নিই এবং লম্ব ও কিউ নিয়ে নিলাম। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। তাহলে মানগুলো বসাও, হাফ পি কিউর মানটা 12 সেমি বের করলাম, আর ও কিউ যে ব্যাসার্ধটা 5 সেমি আছে, আর এখানে তোমরা বর্গ সেমি লিখবা। 2 6 12, 6 5 30 বর্গ সেমি। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 30 বর্গ সেমি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি হবে। দুটো ত্রিভুজ সর্বসম দাঁড়াবে। এখানে সর্বসম কেন আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, এই দুটো ত্রিভুজ সর্বসম মানে সমান আছে। দেখো দুটি ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে দুটি ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হবে। 3টি শর্ত দেখো তো, আমরা দেখো এই যে পি কিউ বাহু আর পি আর বাহু এরা সমান দেখাতে পারবো। দেখো কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বৃত্তের উপর দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর এদের দৈর্ঘ্য সমান হয়। ওপিটা সাধারণ বাহু এবং এই দুটো কোণকে 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা 90 ডিগ্রি হবে, সমকোণ। তা দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম, তা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে, তোমরা ঠিক আছে চাইলে তোমরা লিখে দেখাতে পারো, আমি এখানে কিন্তু মুখে মুখে বলে দিলাম। যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, আমি আর ডিটেলসে করাতে গেলাম না। তাহলে আমি একবারে এখানে বলে দিব যে চতুর্ভুজটা আছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা 2 ইন্টু ত্রিভুজ পি ও কিউ পাবো। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 30 বর্গ সেমি পেয়েছি, তাহলে গুণ করলে পরে আমরা পেয়ে যাবো 60 বর্গ সেমি। ওকে, তাই দেখো আমরা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু বের করে নিয়েছি। পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল 60 বর্গ সেমি। দেখো আমাদের এই নাম্বার অপশানটা, তো এই নাম্বার অপশান মিলেছে, আমি এই নাম্বার অপশানটা বসিয়ে দেবো। চলো পরের প্রশ্ন, 5এর প্রশ্নটা দেখো। যে 5এর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। 5এর প্রশ্নটার জন্য তোমাদের যেতে হবে 7 নম্বর স্কুলে যাবা, 1-এর 5এর প্রশ্নটা আছে। 6 নম্বর প্রশ্নটা, আচ্ছা 6 নম্বর প্রশ্নটাও আগের ক্লাসে করা হয়ে গেছে। 6 নম্বর প্রশ্নটার জন্য তোমাদের যেতে হবে 12 নম্বর স্কুলে যাবা, 1-এর 6 নম্বর প্রশ্নটা আছে সেখানে। চলো আমরা করাবো 1-এর 7 নম্বর প্রশ্নটা করাবো। দেখো প্রশ্নটা কী বলছে, দেখো এখানে আমাদের বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে পরিবর্তিত শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। তাহলে দেখো এখানে শঙ্কুর ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই আর উচ্চতা এইচ ধরে নিলে পরে শঙ্কুর যে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইভাবে দাঁড়াবে শঙ্কুর আয়তনটা। এবার দেখো শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে, মানে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ 2r হয়ে যাবে, আর উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা 2h হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের এখন শঙ্কুর যে আয়তনটা হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার, আর বলতে 2r, তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ বলতে 2h, এই মানগুলো বসাবো, সরলটা করো। 1/3 পাই, এখানে 2-এর স্কোয়ার, এটা 4 লিখতে পারবা, 2-এর স্কোয়ার 4, এবং এটা আর স্কোয়ার হয়ে যাবে, এটা আমাদের 2h ছিল।
তা দেখো এখানে 4 আর 2, 4 2 8, 8টাকে আমি সামনে লিখলাম, আর 1/3 পাই আর স্কোয়ার আছে, আর স্কোয়ার আর রয়েছে, আমি এক জায়গায় লিখে দিলাম, মানে এই ফিগারে রাখলাম, শুধু 4 2 8টাকে আমি প্রথমে রেখে দিলাম। তাহলে দেখো আমাদের ব্যাসার্ধ আর উচ্চতাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে দেখো শঙ্কুর যে আয়তনটা পূর্বের আয়তনের চেয়ে দেখো 8 গুণ হয়ে গেছে। এই যে আয়তনটা এটা ছিল না, সেই আগের আয়তনের চেয়ে 8 গুণ হয়ে গেছে। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে, যে পরিবর্তিত শঙ্কুর আয়তনটা, মানে পরিবর্তিত যে শঙ্কুর আয়তনটা চেঞ্জ হলো, পরিবর্তিত শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তন, মানে আগে যেটা শঙ্কুর আয়তন ছিল তার আয়তনের কত গুণ হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে, যেটা বি নাম্বার অপশানটা, এটা কিন্তু 8 গুণ হয়েছে। তা বি নাম্বার অপশান আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলোতে। 2 এর 1 নম্বর এই প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। 2 এর 1 নম্বর প্রশ্নটা তোমরা পাবা 3 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 2 এর 1 প্রশ্নটা আছে। চলো আমরা করাবো 2 এর 2 নম্বর প্রশ্নটা। দেখো 2 এর 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো কী বলছে এখানে। আচ্ছা, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর যথাক্রমে ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যেন ডি সমান্তরাল বিসি, এবং এডি ইজ টু বিডি দেওয়া আছে 3:5। তাহলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। চলো ভালো প্রশ্ন আছে। আচ্ছা, এখানে আমি আগে ছবিটা তৈরি করব। প্রশ্নে যেভাবে বলা হয়েছে সে অনুসারে দেখো ছবিটা যদি তৈরি করি। 2 এর 2 নম্বর আমাদের এবিসি ত্রিভুজ আছে না, তাহলে আমি আগে একটি এবিসি ত্রিভুজ তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের ত্রিভুজ আছে এবিসি, এ বি সি। এবার যে বলেছে দেখো এবিএসি বাহুর উপর দুটি বিন্দু ডি ও ই এমনভাবে বিন্দু নিতে বলেছি। দেখো এখানে আমি একটি বিন্দু নিলাম, এই বিন্দুটা আমি নিলাম ডি, আর এখানে একটি বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম আমরা ই, যেভাবে বলেছে প্রশ্নে। এবং ডি সমান্তরাল বিসি বলেছে, এই যে ডি সমান্তরাল বিসি। আচ্ছা, তাহলে আমাদের যেটা জানতে হবে, দেখো এই ক্ষেত্রে আমার যেটা জানতে হবে যে কোনো একটা ত্রিভুজের যদি ডি সমান্তরাল বিসি হয়, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারবো, যেটা আমি এখানে দেখাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর আমাদের এটা দেওয়া আছে যে ডি সমান্তরাল বিসি দেওয়া আছে। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে বলতে পারবো। দেখো থ্যালেসের উপপাদ্য থেকে পাই, মনে রাখবা কোনো একটা ত্রিভুজের যদি এই দুটি বাহু সমান্তরাল হয়, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে বলতে পারবো এডি বাই ডিবি সমান সমান হয়ে যাবে এই বাই ইসি, এটা কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে, এই যে দেখো এডি ইজ টু বিডি এই অনুপাতটা দেওয়া আছে 3:5 দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি এডি বাই বিডি লিখতে পারবো, এটাকে 3/5 বা অনুপাতকে আমরা বাই করে নিলাম। তাহলে এডি বাই বিডি, দেখো এডি বাই বিডি, ডিবি বিডি একই জিনিস, এই মানটা তো দেওয়া আছে 3/5, তাহলে এখানে বসিয়ে দেবো এর মানটা 3/5। এদিকে আছে এই বাই ইসি। তাহলে আমরা এখানে দেখো আমরা পেয়ে যাব, আমি এইটাকে আগে লিখলাম এই বাই ইসি 3/5, ঘুরিয়ে নিলাম মানটাকে। এখান থেকে দেখো আমি বলতে পারবো যে এই যে এই ইজ টু ইসি, আমরা পেয়ে যাবো কত? 3:5 পেয়ে যাবো। ঠিক আছে, এটা আমরা পেয়ে যাব। লক্ষ্য করো, তো এই মানটা আমরা কাজে লাগাবো, একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের দেখাতে হবে কিন্তু দুটি ত্রিভুজ, যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেখাতে বলেছে। ত্রিভুজ এডিই এই ত্রিভুজটা, আর একটা ত্রিভুজ আছে সিডিই। তাহলে আমাদের দেখো প্রশ্ন অনুসারে আমাদের সিডি যুক্ত করতে হবে, তা আমি এখানে সিডি যুক্ত করে দিলাম। এই যে দেখো, তাহলে সিডিই আর এডি দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটাই আমাদের বের করতে বলেছে, এটা আর এটা। আচ্ছা, আমরা এখানে অঙ্কন করব। দেখো অঙ্কনটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে ডি বিন্দু থেকে এসির পর লম্ব অঙ্কন করব। চলো এখান থেকে আমি যে লম্ব দেখাই,
এইভাবে করে আমি লম্ব ডিএফ, কিন্তু লম্ব আছে, ঠিক আছে, ওটা তাহলে আমরা এখানে অঙ্কন করেছি, আমি এখানে অঙ্কন বলে হেডিং করে দেব। অঙ্কনটা আছে আমাদের কি, যে ডিএফ লম্ব এসি, এরকম লম্ব আমরা অঙ্কন করেছি। তাহলে এখানে দেখো ডিএফটা যদি লম্ব হয় তাহলে আমি সিডিই ত্রিভুজের ক্ষেত্রে আমি ডিএফটাকে উচ্চতা বলতে পারবো, ঠিক আছে, আর ভূমিটা আমরা সি। আর এখানে এডিই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু উচ্চতা বলতে পারবো ডিএফ, কারণ দেখো এই বাহু বর্ধিত বাহুর উপরে কিন্তু দেখো ডিএফটা লম্ব হয়েছে। তাহলে এখানে এডিই ত্রিভুজের লম্ব বা উচ্চতা ডিএফ হবে, আর সিডিই ত্রিভুজেরও উচ্চতাটা ডিএফ হবে, ঠিক আছে, লম্বকে আমরা উচ্চতা বলতে পারবো। তাহলে এবার দেখো আমরা এখানে লিখতে পারবো যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বের করতে বলেছে, আমি এখানে লিখব যে ত্রিভুজ এডিই ইজ টু ত্রিভুজ সিডিই। এই যে দেখো আমাদের এখানে প্রশ্ন বলেছে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডিই, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে না, তখন এখন আমাদের বেরিয়ে আসবে অ্যান্সারটা। এবার দেখো এই যে ত্রিভুজ, কোনো একটি ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, যদি আমাদের ভূমি এবং লম্ব জানা থাকে, ঠিক আছে, উচ্চতা, তাহলে তোমরা লিখতে পারবা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমিটা আমরা এই যে এডিই ত্রিভুজের ভূমিটা এই নিয়ে নেব, যেহেতু উচ্চতা এখানে ডিএফ আছে, তাহলে ভূমিটাকে এই নিবা, যেদিকে উচ্চতাটা থাকবে সেদিকে ভূমিটাকে নিবা। তাহলে এই যে ভূমি ইন্টু উচ্চতা নেবা তোমরা, এই যে লম্বটা ডিএফ, আর উচ্চতা এখানে হবে আমাদের ডিএফ ইজ টু। এবারে ত্রিভুজ সিডিই, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখো হাফ ইন্টু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমিটা দেখো আমরা সিই নিব, ভূমি নিব আমরা সি বা ইসি বলতে পারো, আমি ইসি নাম দিয়ে দিলাম, ইসি ইন্টু উচ্চতা বা লম্ব, এই যে উচ্চতাটা হচ্ছে ডিএফ, একই উচ্চতা আছে দুটো ত্রিভুজেরই একই উচ্চতা ডিএফ। তাহলে এই যে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, এদের যে অনুপাতটা, এখন এখানে লঘিষ্ঠ করো তোমরা অনুপাতে, এই যে হাফ কেটে দাও, যে ডিএফ মিলে গেছে, ডিএফ কেটে যাবে, তাহলে আমাদের রয়ে যাবে এই ইজ টু ইসি। এই যে দেখো এই ইজ টু ইসি, দেখো এই ইজ টু ইসি এর মানটা তো আমরা বের করে রেখেছি 1 নং সমীকরণে, দেখো 3:5, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেবো 3:5 এর মানটা। আমরা কোথা থেকে পেলাম, 1 থেকে পেলাম, এখানে 1 থেকে বসিয়ে দেবা, এই যে 1 নংয়ে আমার মানটা আমরা আগেই বের করে রেখে দিয়েছি। তো দেখো এই যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যে বের করতে বলেছিল আমরা পেয়ে গেলাম 3:5, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নতে আমরা আসবো 2-এর 3 নম্বর প্রশ্ন। 2-এর 3-এর প্রশ্নটা তো কী বলছে প্রশ্নটা, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 16 পাই বর্গ সেমি থেকে কমে 4 পাই বর্গ সেমি হয়ে যায়, তো গোলকের আয়তন কত শতাংশ হ্রাস পাবে সেটা বের করতে বলেছে, গোলকের আয়তন। আচ্ছা, তাহলে এখানে দুটি গোলক আছে, প্রথম গোলকের ক্ষেত্রফল দেখো 16 পাই বর্গ সেমি, আর একটা দ্বিতীয় পরবর্তীতে গোলক, যেহেতু গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কমে গেছে, তাহলে আমরা প্রথমে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা যে 16 পাই আছে, তা আমরা ধরে নিব যে প্রথমে যে গোলকের ব্যাসার্ধ ছিল, গোলক বলতে ফুটবল, সেই গোলকের ব্যাসার্ধকে যদি আমরা ধরে নিই এখানে R1, আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি প্রথমে গোলকের ব্যাসার্ধকে আমি ধরে নিব কত, আমি ধরে নেব এখানে R1 ধরে নিচ্ছি, ঠিক আছে, প্রথমে গোলকের ব্যাসার্ধ ছিল কত, R1 ছিল। আচ্ছা, তাহলে এখানে প্রথমে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কোয়ার, এটা হচ্ছে প্রথমে যেটা গোলকটা ছিল তার বক্রতলের ক্ষেত্রফল এটা, আর যেটা আমাদের দেওয়া আছে 16 পাই, তাহলে আমরা অতএব 4 পাই এই যে R1 স্কোয়ার, এটাই সমান কত আমাদের বলেছে 16 পাই, এর সঙ্গে সমান করতে পারবো, মানে প্রথম যেটা গোলকটা ছিল তার যে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এই যে দেখো এখান থেকে আমরা R1-এর মানটা পাবো, তো 4 × 16 এভাবে কাটাকাটি করে দাও, পাই কেটে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে R1 স্কোয়ার, ঠিক আছে, R1 স্কোয়ার সমান 4 পেয়ে গেলাম।
তাহলে এখান থেকে R1-এর মানটা পাবো √4, মানে যে এটাকে 4টাকে 2-এর স্কোয়ার করে দাও, তাহলে এখানে তোমরা 2 পেয়ে যাবে। পাওয়ার পর সমান তো মূল সংখ্যা সমান, R1 পেয়ে গেলাম 2। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা এই যে R1 পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি। প্রথমে যে গোলকটা ছিল, তাহলে প্রথমে যে গোলকটি ছিল তার আয়তন পেয়ে যাব। তাহলে আমরা লিখব প্রথমে গোলকটির আয়তন, যে গোলকটি ছিল প্রথমে সেই গোলকটির আয়তন আমরা বের করে নেব। আচ্ছা, গোলকের আয়তনের সূত্র তোমাদের যেটা জানতে হবে, 4/3 পাই R কিউব। আর বলতে এখানে ব্যাসার্ধ 2 পেয়ে গেছি, 2-এর কিউব। তাহলে 4/3 পাই আর 2-এর কিউব আমরা করতে পারবো 8। ঠিক আছে, এগুলো কিন্তু এককগুলো হবে ঘন একক। এখানে ঘন একক তোমরা লিখতে পারো। ব্যাসার্ধ যদি আমরা এককে নিই তাহলে এটা হয়ে যাবে আমাদের ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফল হয় বর্গ একক। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে এককগুলো। আচ্ছা, এখানে 8×4 32, আমরা এখানে 32 পাই/3 ঘন একক। প্রথমে যে গোলকটি ছিল তার আয়তনটা বের করে নিলাম। আচ্ছা, তারপরে দেখো এই যে গোলকটির যে বক্রতল ক্ষেত্রফলটা 16 পাই থেকে 4 পাই বর্গসেমি হয়ে গেছে। তাহলে পরবর্তীত গোলকের আমরা ব্যাসার্ধ ধরে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব পরবর্তীত। তাহলে আমরা লিখব যে পরবর্তীত আচ্ছা, এটাকে পরিবর্তিত বলি আমরা, হ্যাঁ, যেটা চেঞ্জ হলো পরিবর্তিত গোলকের। এখন কিন্তু আমরা ধরে নিব যে পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ। পরিবর্তিত মানে গোলকের যে বক্রতলের ক্ষেত্রফলটা কমে গেল, তাহলে সেই যে পরিবর্তিত গোলক, তাই না, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কমে গেছে সেই গোলকের ব্যাসার্ধটা আমরা এখন ধরে নেব যে R2 একক। তাহলে আমরা পেয়ে যাব অতএব পরিবর্তিত গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, সেটা হবে 4 পাই R2 স্কোয়ার। ঠিক আছে, বর্গ একক। তাহলে এখানে আমরা অতএব দিয়ে দেখো যে বক্রতলের ক্ষেত্রফলটা যেটা আমরা পেলাম R2 স্কোয়ার, এই ক্ষেত্রফলটা যেটা কমে আমাদের হয়ে গেছিলো চেঞ্জ, সেটা 4 পাই বলেছিল বর্গসেমি, এই যে 4 পাই। তাহলে আমরা এখানে এটা সমান আমরা লিখতে পারবো 4 পাই। আচ্ছা, এখানে 4 পাই কেটে দাও, এদিকে আমাদের 1 রয়ে গেল। তাহলে এখানে R2 স্কোয়ারটা আমরা 1 পেয়ে গেলাম। আচ্ছা, 1কে আমি 1 স্কোয়ার করে দিলাম, আর তোমরা R2-র মানটা কিন্তু 1 পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো পরিবর্তিত গোলকের ব্যাসার্ধ যখন আমরা 1 পেয়ে গেলাম, তাহলে পরিবর্তিত গোলকের আয়তন পেয়ে যাব। তাহলে আমরা বের করবো অতএব যে পরিবর্তিত গোলকের আমরা আয়তন বের করে নেব। আয়তনের সূত্র 4/3 পাই R কিউব। আর বলতে 1-এর কিউব। আমাদের হয়ে যাবে এটা 4/3, দেখো 1-এর কিউব দিয়ে একই হবে, তাহলে 4 পাই, এখানে 4 পাই/3 ঘন একক। এভাবে দাঁড়িয়ে যাবে আমাদের আয়তনটা। তা দেখো প্রথমে আয়তন ছিল আমাদের এটা, এখন আয়তন হয়ে গেল এটা। তাহলে আয়তনও তো কমে গেছে, তাহলে কতটা কমেছে আয়তনটা সেটা যদি আমরা বের করি, তা আমরা লিখব অতএব আয়তন কমে আগেরটা ছিল আমাদের দেখো 32 পাই/3, তা আমরা লিখব 32 পাই/3 থেকে এটা আমরা বাদ দিয়ে দেবো, এত ঘন একক। আচ্ছা, দেখো 3 মিলে গেছে, তার 32 থেকে 4 বাদ দাও, তা 32 থেকে 4 বিয়োগ করলে 28 হয়ে যাবে। 28 পাই/3, এই যে আমরা বিয়োগটা করে নিলাম, মানে হরটা সমান হলে না লবগুলো বিয়োগ করে নিবা। ঠিক আছে, এত ঘন একক। তাহলে দেখো আয়তন এতটা কমছে। তাহলে আয়তন কত শতাংশ কমে, মানে শতকরা যেটা বের করতে বলেছে কত শতাংশ। তাহলে আমরা শতকরা আয়তন কত কমে সেটা বের করি। তো অতএব লিখব যে শতকরা, এখানে আমরা লিখব যে শতকরা আয়তন কমে।
দেখো শতকরা আয়তন কমে সেটা তোমরা বের করবা, যতটা কমেছে সেটাকে তোমরা উপরে লিখে দাও, এই যে 28π/3 উপরে বসাও, আর নিচে বসাবা। দেখো আয়তনটা ছিল প্রথমে এটা, ঠিক আছে, 32π/3, তাহলে এই আয়তন থেকে কমে আমাদের হয়েছে এটা, ঠিক আছে, এই যে এটা হয়েছে। তাহলে যেখান থেকে কমেছে সেটা নিচে লিখবা, নিচে লিখবা তোমরা 32π/3, এটা নিচে লিখবা, ওকে। আর গুণ দিয়ে দিবা, কত দিয়ে, 100 দিয়ে গুণ দিয়ে দিবা। এই যে আমাদের 100, যেহেতু শতকরা বের করতে হবে শতাংশে, তার জন্য 100 দেবো। এটা সরল করে অ্যান্সারটা আমাদের বেরিয়ে আসবে। দেখো সরলটা লক্ষ্য করো, উপরের ভগ্নাংশটা তোমরা বসিয়ে দাও, আর নিচের ভগ্নাংশটা উল্টে দিবা, এটা তোমরা 3/32π এভাবে লিখতে পারবা। আর এখানে 100 আছে। চলো এখানে আমরা সরলটা দেখাই। 3 3 কেটে দাও, পাই কেটে যাবে, 8 দিয়ে কাটাকাটি করো। দেখো এখানে 8 দিয়ে করলে 8 দিয়ে যাবে না, 4 দিয়ে কাটাকাটি করো। 4 দিয়ে কাটাকাটি হবে 4 7 28, সরি এটা যে 4 7 28, আর এখানে 4 8 32। এবার 4 দিয়ে কাটাকাটি করি, 4 2 8, আর এখানে 4 25 100 হবে, 4 25 100। তো চলো আমরা এখানে 25 আর 7, 25 7 175 হয়, 175/2 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা পেয়ে যাব উপরে 25 7 175, আর নিচে আমাদের 2 থাকলো। এটা যদি ভাগ করে নাও, তাহলে 175কে আমি 2 দিয়ে ভাগ করব। আচ্ছা এখানে 2 8 16 করলাম, 1 5 নেমে যাবে, আর 2 7 14। তাহলে এবার দেখো এখানে 4 কত দিলে 5, এটা 1 দিলে দশমিক নিয়ে আমি 0 নিয়ে নেব, 2 5 10। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 87.5%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সারটা একবার লিখেছি, পেলাম 87.5%। ঠিক আছে, যে কত শতাংশ আয়তন কমে যাবে, এত শতাংশ আয়তন কমে যাবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল কত শতাংশ। ঠিক আছে, 87.5% আয়তনটা হ্রাস পাবে, কমে যাবে গোলকের। ঠিক আছে, পরের প্রশ্ন 2-এর 4 নম্বর প্রশ্নটা। আমরা করাবো 2-এর 4 নম্বর। দেখো এখানে প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ, মানে শঙ্কুর উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর, যেটা ভূমির ব্যাসার্ধ শঙ্কুর। আচ্ছা তারা আবার এই সম্পর্কিত উচ্চতার ব্যাসার্ধ যেটা সম্পর্ক বলে দিয়েছে। তাহলে এই সম্পর্কযুক্ত হলে শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। আচ্ছা দেখো, তা আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে, আমি যে সম্পর্কটাকে যদি একটু আমি সাজিয়ে লিখি, 1/h² প্লাস 1/r² সমান 1/9। তাহলে এখানে একটু কাজ করি আমরা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করি, h² r² লসাগু, এদিকে তো 1/9। আচ্ছা h² মিলে গেলো তো পরে আমাদের এটা r², এখানে r² মিলে গেলো তো আমাদের এখানে h² হয়ে যাবে, মানে যেটা মিলে যায় সেটা কেটে যায়, তাই h² থাকলে h² একে গুণ করে h²। আচ্ছা আমি এখানে r² প্লাস h² সমান সমান, এটা যদি আমরা বর্গগুণ করে নিই, তাহলে 1/9 ইন্টু এই যে আমাদের h² প্লাস r², এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, h² প্লাস r² বর্গগুণ করে দিলাম, মানে এইভাবে মানটাকে রাখলাম, এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা এবার আমাদের বলেছে দেখো শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা শঙ্কুর যে আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র যদি বলি, শঙ্কুর আয়তনের সূত্র হবে 1/3πr²h, যেখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h বলেই দিয়েছে। এটা হচ্ছে শঙ্কুর আয়তন h²। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবা πr/l। এখানে l হচ্ছে, ঠিক আছে, এই যে এখানে l হলো শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা। ঠিক আছে, এলটা শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, যে বরের টপুর যেটা পার্শ্বতলটা, সেটা πr/l, এই সূত্রটা কিন্তু মনে রাখবা। আচ্ছা আমরা যদি একটু লঘিষ্ঠ করি, এখানে পাই কেটে যাবে, এখানে আর আছে, এখানে r², এখানে একটা আর হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব 1/3rh², আর এটা আমরা l পেয়ে যাব। আচ্ছা এখানে আমরা এক কাজ করি, বর্গ করে নিই। আমরা অনুপাতকে কী করতে পারবো, অনুপাতকে আমরা বর্গ করতে পারবো।
ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তা দেখো এখানে যদি আমি বর্গটা দেখাই, তা লক্ষ্য করো এখানে এটা আমরা লিখতে পারবো 1, দেখো 1-এর বর্গ, আচ্ছা বর্গটা এভাবে দেখাচ্ছি, তার বর্গ করে দিলাম। আর এখানে এই যে দেখো এই যে এল আছে, আমরা এলের বর্গ করে নেব। ওকে, তাহলে এলের বর্গ যদি করে নিই তাহলে আমরা এল স্কোয়ার হবে, এই যে আমরা এল স্কোয়ার, এটা আমরা করতে পারবো, তাই তো। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো এই যে 1-এর বর্গ 1 হয়ে যাবে, আর 3-এর বর্গ লিখতে পারবো 9, আর এই যে আমাদের এটা আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এইচ স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ইজডু আমাদের এটা এল স্কোয়ার চলে আসলো। আচ্ছা, তো এবার দেখো এই যে এল স্কোয়ার মানটা যদি বলি, আমি একটা শঙ্কুর ছবি এঁকে দেখাই তোমাদের, এভাবে একটা শঙ্কুর চিত্রটা হবে। দেখো এল স্কোয়ার মানটা কত পাবা, এই যে আমাদের এটা ই নাম দিলাম, এখানে বি নাম দিয়ে দিলাম। তাহলে ও এর শঙ্কুর ভূমি ব্যাসার্ধ যেটা আর দেওয়া আছে, ও বি হচ্ছে উচ্চতা এইচ, আর এ বিটা যে তির্যক উচ্চতা এই যে এল আমাদের। তাহলে এখানে এই ও বিটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে অতিভুজ এ বি, অতিভুজটা এল, তাহলে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এই যে এইচ স্কোয়ার। তাহলে এইভাবে এল এর মানটা পেয়ে যাবো, মানে এল স্কোয়ারের মানটা। তাহলে এখানে এল এর জায়গায় এই যে এল স্কোয়ার জায়গায় এল স্কোয়ার মানটা যদি বসিয়ে দিই, তাহলে দেখো আচ্ছা এই যে মানটা দেখো, এই মানটা কিন্তু আমরা 1 নঙে বের করে রেখেছি। এই মানটা এই জায়গায় আমরা লিখতে পারবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমি এখানে লিখে দেবো, এটা লিখে দেবো যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখে দিলাম। আর এল স্কোয়ার মান এটা আমরা জানি, তো এল স্কোয়ার জায়গায় লিখে দেবো আমরা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দেখো আমরা 1 থেকে বসালাম, আর এই যে আমরা যেটা শঙ্কুর ধর্ম অনুসারে এটা আমরা বসাতে পারবো, ঠিক আছে। এটাকে যে আমরা 2 নং নাম দিয়ে দিই। তাই যে মানগুলো বসালাম 1 নং থেকে এবং 2 নং থেকে, 1 ও 2 থেকে। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের দেখো উভয় দিকে সমান চলে গিয়েছে। আচ্ছা তোমার এখানে কিন্তু সমান সমান দিবা, ইমপ্লাই দিবা না, সমান সমান হবে, ঠিক আছে, সবগুলো সমান সমান হবে। সমান সমান দেখো একই মান আছে, একই মান তোমরা এভাবে ভ্যানিশ করতে পারো, মানে একই মান 1:1 দাঁড়াবে। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম যে শঙ্কুর আয়তন আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাতটা 1:1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো। আচ্ছা দেখো 3 নম্বর যে বড় প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। 8 নম্বর স্কুলে যাবা, 8 নম্বর স্কুলে দেখবা 3 নম্বরটা। আচ্ছা এটা বইয়ের বাইরের প্রশ্ন ছিল, বইয়ের বাইরের প্রশ্নগুলো আমরা করিয়ে দিই, যে প্রশ্নটা আমাদের করা হয়ে গেছে। তারপরে এগুলো বই থেকে প্রশ্নগুলো আছে, বইয়ের প্রশ্ন হ্যাঁ আমি করাবো না, বইয়ের প্রশ্নগুলো ছেড়ে দেবো। আচ্ছা বইয়ের প্রশ্নগুলো করাচ্ছি না বলে এই না যে তোমরা বইয়ের প্রশ্নগুলো পাবা না, যে বইয়ের প্রশ্নগুলোর ক্লাস যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা, সেখানে গিয়ে দেখবা যে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ওকে, আচ্ছা আমরা যেহেতু পরের পেজে চলে আসি, পরের পেজ দেখো আমরা তো করালাম 142 পেজের অঙ্কগুলো, 143 পেজে চলে এসো। 143 পেজে আমরা 6-এর দাগের যে জ্যামিতিক প্রয়োগগুলো আছে আমরা প্রত্যেকটা স্কুল থেকে করিয়ে দিই। তো আমরা 6-এর দাগের জ্যামিতিক প্রয়োগ চলো আমরা করাবো, কিন্তু এই যে জ্যামিতিক প্রয়োগটা আছে না, এই প্রয়োগটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের আগের ক্লাস বলতে আমি বলবো যে 4 নম্বর স্কুলে তোমরা যাবা, 4 নম্বর স্কুলে গিয়ে দেখবা যে 6 নম্বর যে অঙ্কটা আছে, ঠিক আছে, আগের ক্লাসে আমরা করে দিয়েছি। তারপরে আমাদের যে বইয়ের বাইরের প্রশ্ন দেখে নেব, এই যে 7-এর সাথে অথবা সব বই থেকে আছে। 8 নম্বর যে অঙ্কটা আছে এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে। চলো আমরা 8-এর দাগের অঙ্কটা করাই। দেখো 8-এর প্রশ্নটা কি বলছে, 21 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত লিটার জল অপসারিত করবে। আচ্ছা তা এখানে দেখো কতটা জল অপসারিত করবে, মানে দেখো যে গোলকটা মানে যতটা গোলকের আয়তন থাকবে না, তার আয়তন অনুসারে যতটা আয়তন থাকবে সেই আয়তন অনুসারেই জল অপসারিত করবে। মানে গোলকের আয়তনটা যদি আমরা বের করতে পারি তাহলে অ্যান্সারটা বেরিয়ে আসবে যে তত লিটারই জল অপসারিত হয়। এখানে আমাদের আয়তনটা ঘন ডেসিমি হবে, যত ঘন ডেসিমি হবে তত লিটার বলতে পারবো, মানে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার জানি। তো চলো আমরা এখানে গোলকের আয়তনটা বের করব। এখানে গোলকের ব্যাস দেওয়া আছে, তো গোলকের ব্যাসার্ধ আগে বের করে নিতে হবে। তা আমরা লিখব গোলকের ব্যাসার্ধ।
গোলকের ব্যাসার্ধ দেখো ব্যাস আছে 21 না, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়, ঠিক আছে। তাহলে এত ডেসিমি। আচ্ছা, এটা আমরা ভাগ করছি না, এভাবে রেখে দিলাম, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ 21/2 ডেসিমি। তাহলে আমরা এখানে গোলকের যেহেতু আমরা আয়তনটা বের করতে চাই, গোলকের আয়তন, তা গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। আর কিউ বলতে আটটা হচ্ছে ব্যাসার্ধ 21/2 তার হোল কিউ। এককটা তোমরা লিখবা ঘন, এককটা হবে ঘন ডেসিমি, ঠিক আছে। এটা হবে আমাদের আয়তন। তাহলে এখানে 4/3 পায়ের মান 22/7 আর 21/2 তার হোল কিউ বলতে এটাকে 3 বার যদি আমি লিখে দিই 21/2 গুণিত 21/2 গুণিত 21/2 ঘন ডেসিমি। কাটাকাটি করো, 7 3 21, 3 3 আমি কেটে দিলাম। আচ্ছা, এখানে 2 2 4, এই যে 4 কেটে গেল, আর এখানে 2 22, এটা আমরা 11 করতে পারবো, যে 11। তাহলে আমাদের এখানে রয়ে গেল এই যে 11 11, আর এখানে 21 21। আচ্ছা, 21 21 গুণটা করে নিবা, 441 তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। 21 21 গুণ করে 441 পাবা। আর এখানে 11 দিয়ে 441 গুণটা করো, তাহলে 11কে 11, 11 4 44, 44 আর 1 45, 45 এর 5, আবার হাতে থাকলো 4, 11 4 44, 44 4 48, এখানে আমি 48 বসিয়ে দেবো। এই যে 8451 ঘন ঘন ডেসিমি। আর এত ঘন ডেসিমিকে আমরা বলতে পারবো এই যে আমাদের এত লিটার। ঘন ডেসিমি থেকে লিটারের যে সম্পর্কটা, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, এত ঘন ডেসিমি সমান এত লিটার। তাহলে এতটাই জল অপসারিত করবে। আমাদের যে বলেছিল প্রশ্নে কত লিটার জল অপসারিত করবে, তাহলে আমরা অতএব যে লিখে দেবো যে এই যে 4851 লিটার জল অপসারিত করবে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে 8 অথবা একদম বই থেকে আছে, বইয়ের অঙ্ক আছে বলে আমি ছেড়ে দিচ্ছি। যদি বইয়ের বাইরে প্রশ্নগুলো থাকে এগুলো, তাহলে আমি কিন্তু করিয়ে দিই। তোমরা দেখেছো প্রত্যেকটা স্কুল থেকে যেগুলো বইয়ের বাইরে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি করিয়ে দিই, কারণ বইয়ের বাইরে প্রশ্নগুলো তোমাদের সমস্যা হবে। আর বইয়ের যেগুলো প্রশ্ন আছে সেগুলো কোনো সমস্যা হবে না, কারণ এই অঙ্কগুলোর ক্লাস আমি দিয়ে দিয়েছি, যেটা তোমাদের বললাম, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসে যে তোমাদের 14 নম্বর স্কুল আমি নিয়েছিলাম, সম্পূর্ণ পাঠ, সম্পূর্ণ সবগুলো অঙ্ক একদম ভালো করে ডিটেলসে তোমাদের করিয়ে দিয়েছি। যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।